এই জন্য ট্রেসেবিলিটিটা এত ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমাদের জানতে হবে কে কোন কাজ করতেছে। ঠিক আছে, এখন এই যে আমরা মনে করেন যারা রিমোটলি কাজ করতেছি, আমরা ঘর থেকে কাজ করতেছি সেই মার্চ থেকে, এখন আমি যে কাজ করতেছি এইটার প্রমাণটা কি? এটা কি আমার কোনো প্রমাণ আছে? তারা কিভাবে জানবে, যে আমার ম্যানেজমেন্ট কিভাবে জানবে আমি কাজ করতেছি? সে এই জিরা বোর্ডের মাধ্যমে জানবে। এই যে আমাদের যে জিরা বোর্ড আছে, জিরা বোর্ডে এইভাবে স্টোরিগুলো আমাদের জন্য অ্যাসাইন করা আছে আমাদের কাছে। তো এখানে সে যখন আসবে সবার নাম লেখা আছে, দেখবে যে কে কোনটাতে কি কাজ করতেছে, সবকিছু সে জানতে পারবে। ঠিক আছে, তো সেই সব কিছুর জন্যই, ট্রেসেবিলিটির জন্য সবকিছু রেকর্ডেড থাকতে হবে। এখন আপনার যখন একজন অনেক সময় হবে, অনেক সময় হয় কি, আপনি আপনার কাজের জন্য আপনার যে ডিপেন্ডেন্সি আছে ওইটার জন্য আরেকজনের হেল্প লাগবে। ফর এক্সাম্পল, আপনি কিছু জিনিস ইম্পোর্ট করবেন, ঠিক আছে, আপনার কাজে আপনার পার্ট অফ দ্য জব হচ্ছে ইম্পোর্ট। আপনি যদি অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করেন, তাহলে ওরা হিউজ হিউজ আপনার মাসিভ সাইজের এক্সেল ইম্পোর্ট করে, এক্সেল আপনার ডেটা ইম্পোর্ট করে। ঠিক আছে, এখন এই ইম্পোর্টিং টেস্টিংটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন এই ইম্পোর্ট টেস্টিং এর জন্য এটা এটা আপনার ডেটাবেজ লাগবে, ডেটাবেজ আপলোড হয়েছে কিনা সবকিছু চেক করা লাগে। তো এগুলোতে অনেক সময় হয় কি, আপনার আপনি একটা জায়গায় আটকাইছেন, এটা আরেকজন আপনাকে হেল্প করতে হবে, ডিবি টিমের কেউ আপনাকে হেল্প করা লাগবে। সেই সময় আপনি যদি তাকে বলেন যে ভাই আমার এটা হেল্প করো, সে আপনারে বলবে তারে এইভাবে একটা টিকেট ক্রিয়েট করার জন্য। কেন বলবে? ওই ট্রেসেবিলিটির জন্য। কারণ সেই যেটা কাজ করতেছে এইটা ম্যানেজমেন্টকে জানতে হবে, তার কাছেও প্রুফ থাকবে যে আমি এই কাজটা আমি করছি, সেও এটা দেখাইতে পারবে আমি এটা করছি। এন্ড অফ দ্য ইয়ার যে রিভিউ হয়, রিভিউতে আপনাকে এই সব টিকিট গুলো আপনি যাবেন, আপনি যখন রিভিউ করবেন, আপনার রিভিউ সম্বন্ধে আপনাদের সবার ধারণা আছে। মোটামুটি সব কোম্পানিতেই ছোট বড় সব জায়গায় রিভিউ হয় এন্ড অফ দ্য ইয়ার। তো এই রিভিউতে সবাই আপনাকে এই যে এতগুলা টিকিট আপনি কাজ করছেন, সবগুলা টিকিট আপনি সার্চ করবেন আপনার নাম দিয়ে। আপনার নাম দিয়ে সার্চ করলে সবগুলা দেখাবে আপনি কয়টাতে কাজ করছেন। তখন আপনার এই আপনি এগুলা নিয়ে আপনি তখন আপনার রিভিউটা লিখবেন যে আমি এটাতে এটাতে কাজ করছি, এত কাজ করছি, এইভাবে এইভাবে করছি। তো সবকিছুর জন্যই এই ট্রেসেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। ইমপ্রুভিং আন্ডারস্ট্যান্ডেবিলিটি, টেস্ট প্রগ্রেস, রিপোর্ট, এগুলো সবকিছুর জন্যই, টেস্টের প্রগ্রেস কেমন হচ্ছে, রিপোর্ট কি, টেস্ট সামারি, এগুলো সবকিছুর জন্যই আপনাকে সবকিছু রেকর্ডে থাকতে হবে। তাহলে আপনি সবকিছু আপনি এই টেস্টের প্রগ্রেসটা কেমন সেটা জানতে পারবেন। এই যে মনে করেন আমাদের এখানে এই যে এক্সাম্পল আমি যে দেখাই, এখানে যদি এই মনে করেন এই যেখানে আনটেস্টেড আছে 49%, তার মানে আমি জানতে পারলাম এখানে এই যতগুলা টেস্ট আছে এর মধ্যে 49%, সরি 19% আনটেস্টেড, মানে 49 টেস্ট কেসেস এখনো টেস্ট করা হয় নাই। এগুলো হচ্ছে লাইভ, এখানে আপডেট করলে একটা আপডেট করার সাথে সাথে এটা এখানে রিফ্লেক্টেড হবে। ঠিক আছে, তাহলে যে কোনো কেউ এটা লাইভ দেখতে পারবে, ম্যানেজমেন্টের যে কোনো কেউ দেখতে পারবে এখানে কত পার্সেন্ট আপডেট হয়েছে, কত পার্সেন্ট কাজ বাকি আছে, কয়টা টেস্ট কমপ্লিট হয়েছে, কয়টা ফেল হয়েছে, কয়টা পাস হয়েছে। এগুলো সবকিছু প্রগ্রেসের জন্য, সামারি রিপোর্ট সবকিছুর জন্যই আপনার ট্রেসেবিলিটিটা কি ইম্পর্টেন্ট, সবকিছু রেকর্ডেড থাকতে হবে। স্ট্যাটাস অফ এমপ্লয়মেন্ট অফ দ্য টেস্ট বেসিস, রিকোয়ারমেন্ট পাস দেয়ার টেস্ট, requirements that fail their test and requirements that have pending test। এই যে এই সব কিছুই এই যে রিকোয়ারমেন্ট দ্যাট পাস দ্য টেস্ট, এই যে আপনার একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টের উপরে বেস করেই তো আমরা কি করি, আমাদের টেস্ট কেসগুলো লিখি, তাই না? আমাদের এখানে রিকোয়ারমেন্ট আছে কি, আমাদের এই আহ, আপনার এই ফিল্টারের আমাদের এখানে এই যে লোকেশন এর রিকোয়ারমেন্ট একটা আছে। লোকেশন রিকোয়ারমেন্টটা কি, এখানে যদি কেউ এই এন্ট্রিম সিলেক্ট করে, তাহলে এন্ট্রিমের সব কারগুলো ফিল্টার করে দেখাবে। এটা হচ্ছে লোকেশনের রিকোয়ারমেন্ট। এটার উপরে বেস করে আমরা কি করছি, আমরা টেস্ট কেস লিখছি লোকেশন ফিল্টারের। এখন এই রিকোয়ারমেন্ট দ্যাট পাস দ্যাট, এখন যদি এই টেস্ট কেসটা পাস করে, তাহলে আমরা কি করব, বলবো যে এই রিকোয়ারমেন্টটা পাস হয়েছে। যেটা ফেল করছে আমরা বলবো এই রিকোয়ারমেন্টটা ফেল করছে। তো এগুলোর উপরে বেস করে, এই আপনার পাস ফেল এগুলোর উপরে বেস করে আপনার এন্ড অফ দ্য ডে আমাদের কি করা হয়, আমাদের প্রোডাক্টটা রিলিজ হবে কিনা, আমাদের যে অ্যাপ্লিকেশন আছে আমরা যে রিলিজ করব, আমাদের নিউ ফিচার গুলো রিলিজ করব, এটা করব কিনা না, এটার গো নো গো ডিসাইড করা হয়। আমরা আগে একটা ডায়াগ্রাম দেখাইছিলাম, আমাদের 2 সপ্তাহের স্প্রিন্ট থাকে। ঠিক আছে, 2 সপ্তাহের স্প্রিন্টের মধ্যে
আপনি মনে করেন 5টা ফিচার ডেভেলপ করছেন, আপনি এখানে মনে করেন এই লোকেশন ফিচার, মেক এন্ড মডেল ফিচার, এই ধরনের 4-5টা আপনি ফিচার ডেভেলপ করছেন, কিন্তু দেখা গেল আপনার 4টা ফিচার ভালোই কাজ করতেছে, কিন্তু এই লোকেশন ফিল্টারটা ভালো কাজ করতেছে না, এটাতে বাগ পাওয়া গেছে। এখন আপনি কি করবেন? এখন এইটা যদি আপনার ইন্ডাস্ট্রির জন্য এটা যদি মেজর একটা ইস্যু হয়, এই এই লোকেশন ফিল্টারটা যদি ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হয়, যে এটা দরকারি, ম্যান্ডেটরি হয়, তাহলে আপনি রিলিজ করতে পারবেন না প্রোডাক্ট। তখন আপনি কি করবেন? আপনার টাইমটা, রিলিজের যে টাইমটা এক্সটেন্ড করবেন আরো 1 সপ্তাহ। 1 সপ্তাহ এক্সটেন্ড করার পরে যে বাগটা পাওয়া গেছে ওটা ফিক্স করবেন, করার পরে ওইটা আবার টেস্টিং হবে, কনফার্ম হওয়ার পরে এরপরে রিলিজ হবে। ঠিক আছে? তো এই যে আপনার এই সবকিছু ডিপেন্ড করে আপনার এই সবকিছু ট্রেসেবিলিটির উপরে, যে আপনি সবকিছু যদি রেকর্ডেড করেন, তাহলে আপনি ট্রেস করতে পারবেন কোথায় বাগ পাওয়া গেছে, কোথায় প্রবলেম হয়েছে, কোন এরিয়াতে। আমি আমি আগে বলছিলাম, গত ইয়েতে বলছিলাম যে কোন এরিয়াতে আপনার ফেল বেশি। এই যে ফেল টেস্ট গুলোতে যদি আমরা যাই, আমরা দেখতেছি এখানে এই যে ইডিএমএস এ প্রচুর ফেল আছে, এই ফি এন্ড পেমেন্টে প্রচুর ফেল আছে, ভার্চুয়াল মার্চেন্টে প্রচুর ফেল আছে, গ্লোবাল সার্চে আছে। তো এই যে ফেল গুলা আমরা দেখতে পারবো, তখন আমরা এই ফেল গুলো দেখে আমরা ডিসিশন নিতে পারবো নেক্সট রিলিজে। আমরা খেয়াল রাখতে হবে যে এই সেকশন গুলোতে বেশি ফেল পাওয়া যায়, এগুলোতে আমরা ভালো করে টেস্ট করতে হবে। এবং আমরা এটা ম্যানেজমেন্টকে, মানে এই ডেভেলপারদেরকে জানাইতে পারবো যে আমরা বেশি বাগ পাইতেছি ইডিএমএস এ, অথবা বেশি পাইতেছি ফি এন্ড পেমেন্টে। মনে করেন আমাদের এই টেস্টের ক্ষেত্রে আমরা বলতে পারবো ডেভেলপারদেরকে যে আমরা বেশি বাগ পাইতেছি এই মেক এন্ড মডেল ফিল্টারিং এ, এটাতে বেশি বাগ পাওয়া যাচ্ছে, তোমরা এটা খেয়াল রাখো। তখন তারা করবে কি, তারা এক্সট্রা কেয়ার নিবে এই সেকশন গুলোতে। এইভাবে আমরা মিনিমাইজ করতে পারি আমাদের যে রিস্ক মিনিমাইজ করতে পারি, আমাদের বাগ মিনিমাইজ করা যায়, বা আমাদের প্রোডাক্টের আপনার এই কোয়ালিটি আরো ভালো করা যায় এই আগের রেজাল্ট গুলাকে অ্যানালাইজ করার মাধ্যমে। তো এই অ্যানালাইজ করতে হলে আপনাকে সবকিছু রেকর্ডেড থাকতে হবে। Failed their test requirement that happening. Okay, আমি বলছি relating the technical aspect of the testing to the stakeholder in terms of that they can understand. এই যে এই আপনার টেকনিক্যাল অ্যাসপেক্ট আপনার সব সময় হয় কি, আপনি যদি একজন ডেভেলপার হন, আপনি বিহাইন্ড দ্য কোড আপনি জানেন, মানে কি কোড লেখা আছে এটা আপনি জানেন, ঠিক আছে? কিন্তু স্টেক হোল্ডার সবাই কিন্তু ডেভেলপার না। স্টেক হোল্ডার কাদেরকে বলা হয়? যারা যারা এইটাতে রিলেটেড আছে, যারা হাইয়ার লেভেলে, মনে করেন আপনার যে কাস্টমার, এরা হচ্ছে স্টেক হোল্ডার। এখন যদি আপনার এটা যদি সাস রিলেটেড সফটওয়্যার হয়, মনে করেন আপনি অফিস কিনছেন, ঠিক আছে? আপনি এই অফিসের যে প্রোডাক্টটা আপনি আপনি কিনছেন, এখন আপনি এই অফিসের স্টেক হোল্ডার কারা? আপনি একজন কাস্টমার, আপনি স্টেক হোল্ডার, ঠিক আছে? এই অফিসটা আপনি কিনছেন সাবস্ক্রিপশন বেসিসে, মান্থলি আপনি টাকা দেন মাইক্রোসফট অফিস ইউজ করার জন্য, ঠিক আছে? এখন এই যে আপনি আপনি হচ্ছেন তাদের স্টেক হোল্ডার, কাস্টমাররা হচ্ছে স্টেক হোল্ডার। অ্যামাজনের স্টেক হোল্ডার কারা? কাস্টমাররা, শেয়ার হোল্ডাররা, ঠিক আছে? কিন্তু কাস্টমাররা সবাই প্রোগ্রামিং জানে না, কোডিং জানে না। তাহলে এই যে আপনি স্টেক হোল্ডারদেরকে বুঝাবেন কেমনে যে এইটা তাদেরকে তাদের ভাষায় বুঝাইতে হবে। তখন তাদেরকে তাদের ভাষায় বুঝাইতে হইলে তাদেরকে বলতে হবে যে ভাই এই ফিল্টারটা আমাদের কাজ করতেছে না ভালো করে, এখানে আমরা বাগ পাইছি, এই জন্য এটা রিলিজ হবে না। এগুলো বুঝাইতে গেলে আপনাকে এইভাবে সবকিছু রেকর্ডে থাকতে হবে এবং তাদেরকে তাদের ভাষায় বুঝাইতে হবে। যারা ডেভেলপার তারা তাদের ভাষা, তাদের ল্যাঙ্গুয়েজ বুঝবে, তাদের কোডিং বুঝবে। যারা ডেভেলপার না তাদের তারা এটা বুঝবে না। আপনারা যারা টেকনিক্যাল লাইনে কাজ করছেন, যারা যখন কি হতে যাবেন আপনারাও টেকনিক্যাল হয়ে যাবেন, তখন আপনারাও টেকনিক্যাল ভাষায় কথা বলবেন। কিন্তু স্টেক হোল্ডারদেরকে, সব স্টেক হোল্ডাররা টেকনিক্যাল ভাষা বুঝবে না। সেই ক্ষেত্রে আপনাকে তাদেরকে তাদের মতো বুঝাইতে হবে। এগুলো পারবেন একমাত্র সবকিছু যদি এরকম ওয়ার্ক প্রোডাক্ট গুলা যদি আপনার সবকিছু থাকে, আপনার যে কাজ করছেন, আপনার টেস্ট কেস লিখছেন, প্ল্যানিং করছেন, আপনার যে এই টেস্ট এক্সিকিউট করছেন, টেস্টের যে রেজাল্ট আসছে, সবকিছু যদি আপনার রেকর্ডেড থাকে, শুধুমাত্র তখন আপনি সবকিছু এক্সপ্লেন করতে পারবেন ভালো করে। আপনাকে যদি কোনো একটা বাগ পাওয়া যায়, কোনো একটা প্রবলেম যদি প্রোডাকশনে পাওয়া গেছে, সেইটা যদি আপনার কাছে কেউ আসে জিজ্ঞেস করে যে এই প্রবলেমটা পাওয়া গেছে, এটা কেমনে প্রোডাকশনে গেল, তোমরা এটা কেমনে দেখলা না, তখন আপনি আপনার টেস্ট কেসগুলো বের করে আপনি দেখাইতে পারবেন, দেখো আমার টেস্ট এই সেক্টরের টেস্টগুলো সব পাস করছে, এই দেখো এগুলো সব পাস করছে। এই যে টেস্টটা যেটা বাগ পাওয়া গেছে, এই টেস্টটা এখানে নাই, আমাদেরকে বলা হয় না, রিকোয়ারমেন্ট দেওয়া হয়নি, বা যেইটাই আছে এইটা। অথবা যদি কেউ ওভারলুক করে, কেউ আপনাদের নিজের ফল্টের কারণে যদি এটা হয়ে থাকে, সেটাও আপনি টেস্ট করতে পারবেন যে না, আমার কোন একজন ইঞ্জিনিয়ার এটা সে দেখে নাই, খেয়াল করে নাই,
তখন আপনি নেক্সট টাইম আপনি খেয়াল রাখবেন ইঞ্জিনিয়াররা এই ধরনের করতেছে কিনা। অনেক সময় হয় ইঞ্জিনিয়াররা লেজির কারণে তারা এটা টেস্ট না করে লিখে দিছে পাস, কারণ এটা লাস্ট 10 বার। অনেক সময় হয় কি, এটা একটা কমন প্রবলেম, এটা খেয়াল রাখবেন আপনারা। দেখবেন যে মনে করেন এই যে টেস্ট আছে, এই টেস্টটা দেখা গেছে যে লাস্ট 10 বার এটা করছে, 10 বারে এটা পাস হয়েছে, অথবা 50 বার করছে, এটা 50 বার কখনো ফেল হয় নাই। তখন হয় কি, কিউ ইঞ্জিনিয়ার আসে আসে এটা এটা দেখার পরে এটা ডাইরেক্ট পাস দিয়ে দেয়, টেস্টই করে না। তখন এই ধরনের আমরা এর আগে এই ধরনের যে প্রবলেম হইতে পারে এটা আমরা আগে পড়ছিলাম। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তখন আপনি ট্রেসেবিলিটি এই ধরনের যদি এই লেখা থাকে যে এটা এতটার সময় টেস্ট করা হয়েছে, ঠিক আছে, তখন আপনি এইগুলো আপনি তখন ট্রেস করতে পারবেন, একজনকে জিজ্ঞেস করতে পারবেন যে এই টেস্টটা তো তোমাকে দেওয়া হয়েছিল, তুমি লাস্ট আপডেট করছো, এটা কিভাবে, এটা তো বাগ পাওয়া গেছে, এটা কেমনে টেস্ট করলা। তো যেহেতু ডাইরেক্ট এখানে ব্লেম করা যায় না, আপনাকে পার্সোনালি তাকে বলতে হবে, অথবা তাকে বলতে হবে যে এটা কেমনে আমরা পাইলাম, এটা দেখানোর জন্য কেন এটা পাইলাম না। তো সবকিছুর ক্ষেত্রেই আমাদের ওয়ার্ক প্রোডাক্ট যেগুলো, এগুলো রেকর্ডেড থাকলে আমরা আমাদের সলিড একটা গ্রাউন্ড থাকবে, আমরা কথা বলতে পারবো, আমরা প্রুফ করতে পারবো আমাদের কাজগুলা। এবং এন্ড অফ দ্য ইয়ার আপনি যে রিভিউতে যাবেন, ওই রিভিউতে আপনার যদি রেকর্ডেড থাকে, ট্রেসেবিলিটি থাকে, তাহলে আপনি রিভিউতে ভালো লিখতে পারবেন, আপনার প্রুফ দেখাইতে পারবেন, সেক্ষেত্রে ম্যানেজমেন্টও আপনার উপরে হ্যাপি হবে। প্রোভাইডিং ইনফরমেশন অ্যাসেস প্রোডাক্ট কোয়ালিটি। আমরা বলছি আপনি প্রোডাক্টের কোয়ালিটি কিভাবে অ্যাসেস করবেন? যদি আপনার সবকিছু রেকর্ড থাকে, টেস্টগুলো আপনার এই যে টেস্টগুলো রেকর্ডেড থাকে, তাহলে আপনি আপনার দেখলেন যে এন্ড অফ দা টেস্ট রানিং, যে আপনার যে রিগ্রেশন রান করার পরে, টেস্ট রান করার পরে যে আপনার যদি প্রোডাক্ট এখানে দেখছে 48% পাস, এটা ভেরি ব্যাড, ঠিক আছে, এটা খুবই খারাপ। তো এখন কোম্পানির উপরে ডিপেন্ড করে, যাদের 90 উপরে থাকতে হবে পাস রেট, সেই ক্ষেত্রে যদি 90 নিচে হয়, তাহলে আপনি ইজি বলতে পারতেছেন আপনার কোয়ালিটি ভালো না প্রোডাক্টের, অথবা 90 উপরে হইলে আপনি বলতে পারতেছেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো। মেজর বাগ না পাওয়া গেলে আপনি বলতে পারেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো আছে। যদি মেজর বাগ পাওয়া যায়, তাহলে আপনি বলবেন না। প্রসেস ক্যাপাবিলিটি, এটা ওয়ান অফ দ্য মেজর রিজন ওয়াই আপনার এই সবকিছু রেকর্ডেড করা রাখা হয় এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। এই যে প্রসেসের ক্যাপাবিলিটিটা, আপনার ক্যাপাবিলিটি কতটুকু। আমরা গত ক্লাসে স্প্রিন্টের কথা বলছিলাম, ঠিক আছে। স্প্রিন্টটা স্প্রিন্টার ওয়ান অফ দ্য মেজর বেনিফিট হচ্ছে ক্যাপাবিলিটি বোঝার জন্য, ঠিক আছে। আমাদের 2 সপ্তাহের একটা স্প্রিন্ট আছে, ঠিক আছে। এখন 2 সপ্তাহের স্প্রিন্টের ভিতরে আপনি কয়টা টেস্ট কমপ্লিট করতে পারেন। মনে করেন আপনার এখানে টেস্ট আছে, এই টোটাল টেস্ট এখানে মনে করেন পাস হয়েছে 125টা, ঠিক আছে। এই 125টা টেস্ট আপনাকে টেস্ট করতে দেওয়া হলো 2 সপ্তাহের ভিতরে। আপনি দেখা গেল কতটা আপনি পারেন। মনে করেন দেখা গেল এখান থেকে 70টা আপনি করছেন 2 সপ্তাহে। তাহলে আপনার আউটপুট কতটুকু 70 টেস্ট পার 2 উইকস, ঠিক আছে। আপনি নেক্সট সপ্তাহে দেখা গেল আপনি 80টা করছেন। এইভাবে কয়েক সপ্তাহ পরে দেখা যাবে আপনার একটা অ্যাভারেজ চলে আসবে। এই 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 জিরা বোর্ডটাই আপনাকে একটা অ্যাভারেজ দিবে, অ্যাভারেজ আপনি 75 টেস্ট কমপ্লিট করতে পারেন। ওইটার উপরে বেস করে ম্যানেজমেন্ট তখন তার যদি 5 জন ইঞ্জিনিয়ার থাকে, সবার যদি 75টা এই টেস্ট থাকে, অথবা সবার অ্যাভারেজে দেখা গেল 70টা করে সবাই কমপ্লিট করতে পারে, তখন আপনার যে ম্যানেজার থাকবে, সে ইভেন্চুয়ালি এক্সকিউজ মি সে তার প্ল্যানিং করতে পারবে ওইটার উপরে বেস করে, যে আমার 2 সপ্তাহে এভারেজে 70টা করে 4 জনে 280টা টেস্ট কমপ্লিট করতে পারবে, আমার 4 জন ইঞ্জিনিয়ার আছে। তখন সে তার কাছে যে রিগ্রেশন জবটা দেওয়া হবে, ওইটাতে যদি 300টা টেস্ট থাকে, তো সেইভাবে বলতে পারবে আমার 3 দিন লাগবে, 5 দিন লাগবে, 2 সপ্তাহ লাগবে, 4 সপ্তাহ লাগবে, ওই প্ল্যানিংটা করতে পারবে। আর এই কারণে স্প্রিন্ট এটা খুবই 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 ভালো স্প্রিন্ট সিস্টেমটা, তখন এটা পুরো প্রপার মেজারমেন্ট করা যায়, ঠিক আছে। এখন এই যে প্রসেসের ক্যাপাবিলিটিটা বুঝতে গেলে আপনার যে ক্যাপাবিলিটি কতটুকু, আপনার নিজের প্রোডাকশন ক্যাপাবিলিটি কতটুকু, সেইটা বুঝতে গেলেও সবকিছু ট্রেস করতে হবে, সবকিছু রেকর্ডেড থাকতে হবে। প্রজেক্টের প্রোগ্রেস এগেইনস্ট বিজনেস গোলস, এটাও আমরা জানি। আমাদের সবারই গোল থাকে, বিজনেসের গোল থাকে।
একটা ওয়েবসাইট বানানো হয়েছে, এই যে একটা প্রজেক্ট বানানো হয়েছে, সফটওয়্যার বানানো হয়, একটা গোল থাকে। সফটওয়্যার একটা, যে কোনো সফটওয়্যার বানানো হয় একটা কারণে, একটা দরকারে। কোনোটা খেলার কারণে, কোনোটা আনন্দের কারণে, কোনোটা বিজনেসের কারণে, অনেকগুলো কারণ থাকে, কিন্তু একটা না একটা কারণ থাকেই। ঠিক আছে? তো এই যে সফটওয়্যারটা, এই যে ওয়েবসাইটটা ডান্ডিল তারা বানাইছে একটা বিজনেসের কারণে। তো এইটার কিছু গোল আছে, এই গোলটা অ্যাচিভ করতে গেলে ইঞ্জিনিয়ারদেরকে কাজ করতে হবে। তখন এই গোলটা আপনার 5টা ফিচার ডেভেলপ করতে আপনার যে আউটপুট, আপনার যে ইঞ্জিনিয়ার লাগতেছে, যে কাজটা করতেছেন, আপনার এই গোলটা অ্যাচিভ হইতে সময় মতো হয়েছে কিনা, বা আরো আগে হয়েছে কিনা, বা আরো তাড়াতাড়ি হওয়ার কথা ছিল কিনা, এগুলো সবকিছু যদি আপনি অ্যানালাইজ করতে হয়, তাহলে আপনাকে সবকিছু রেকর্ডেড রাখতে হবে। এই জন্য ট্রেসেবিলিটিটা ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দ্য সাইকোলজি অফ টেস্টিং। এটা আমি বলছিলাম যে ভাই আপনারা এটা খুবই খেয়াল রাখবেন যে একজন টেস্টারের সাইকোলজি, মানে কিউএ ইঞ্জিনিয়ারের সাইকোলজি আর ডেভ ইঞ্জিনিয়ারের সাইকোলজি সমান না। ঠিক আছে? একজন ডেভেলপার, সে একটা প্রোডাক্ট ডেভেলপ করছে, আপনার এই এই আমি আমি এই ফিল্টারটা ডেভেলপ করছি, লোকেশন ফিল্টারটা আমি যদি ডেভেলপ করি, আমার কাছে ধারণা থাকবে যে আমি এটা বেস্ট কোড করছি, এটাতে কোনো প্রবলেম নাই। আর আপনি আসলেন, আপনি আসার পরে আপনি টেস্টিং করলেন, আপনি করে বললেন যে এখানে 3টা বাগ পাইছেন, তখন আমার খারাপ লাগবে। ঠিক আছে? একজন ডেভেলপার হিসেবে আমার খারাপ লাগবে। কিন্তু এটা প্রথম দিকে লাগে, এটা ইনিশিয়ালি, মানে মানুষ যখন প্রথম প্রথম জয়েন করে জুনিয়র হিসেবে, তখনই খারাপ লাগে বেশি। পরে মানুষ ইউজ টু হয়ে যায় এই সিস্টেমে, যে বাগ পাওয়া যাবে, বাগ রিপোর্ট হবে, আমি ফিক্স করতে হবে, এগুলোতে ইউজ টু হয়ে যায়। ইউজ টু হয়ে গেলে এটা তেমন একটা খারাপ লাগে না। তারপরেও এই মাইন্ডসেটটা এই কারণে এখানে এখানে বলা হইতেছে যে আপনি সাইকোলজিটা বুঝতে হবে। আপনি একজন কিউএ ইঞ্জিনিয়ার হিসাবে আপনার টার্গেটই থাকবে বাগ খুঁজে বার করা। আপনাকে যদি এখানে 10টা ফিচার দেওয়া হয়েছে, প্রচুর বিশাল বড় ফিচার দেওয়া হয়েছে, আপনি এই পুরোটা ফিচার টেস্ট করলেন, করার পরে একটাও বাগ পাইলেন না, আপনার নিজের কাছেই খারাপ লাগবে। কিরে ভাই, এত বড় ফিচার ডেভেলপ করলো, 3 সপ্তাহ লাগায়, 4 সপ্তাহ লাগায়, আর আমি একটা বাগও পাইলাম না। আপনার কাছে খারাপ লাগবে, কারণ ওইটা হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনার কাছে মনে হবে আপনার কোয়ালিটি কম। আবার ডেভেলপারের যদি সে একটা ফিচার ডেভেলপ করছে, তার এখানে 10টা বাগ পাওয়া যায়, তাহলে তার খারাপ লাগবে কেন? তার খারাপ লাগবে এই কারণে যে আমি এমন ফিচার ডেভেলপ করলাম যে এখানে 10টা বাগ পেয়ে গেছে। তো এটা হচ্ছে কিউএ ইঞ্জিনিয়ার এবং ডেভেলপারের মাইন্ডসেট, সাইকোলজি। এই সাইকোলজি আপনাকে বুঝতে হবে, এটা বুঝে আপনাকে কাজ করতে হবে। অনেক সময় আছে ডেভেলপার আপনার সাথে এগ্রি করবে না, আপনার বাগ যে আপনি রেইজ করছেন এই বাগের সাথে ডেভেলপার এগ্রি করবে না। যদি সে এগ্রি না করে, তাহলে আপনি কি করবেন? তখন আপনি আপনার তাকে জিজ্ঞেস করবেন যে কেন তুমি এগ্রি করো না। ঠিক আছে? কারণ আপনাকে তার তার কথাটা বুঝতে হবে যে সে কেন এগ্রি করতেছে না। তখন তার এক্সপ্লানেশনটা যদি আপনার পছন্দ না হয়, তখন আপনি আপনারটা এক্সপ্লেইন করে বলবেন, না এটা তো এইভাবে বলা হয় না, রিকোয়ারমেন্টে ওইভাবে বলা হয়েছে, টেস্ট কেসটাতে এইভাবে বলা হয়েছে, রিকোয়ারমেন্টে এই কথাটা বলা হয়েছে। তখনও যদি সে এগ্রি না করে, তখন আপনাকে আপনার হাইয়ার লেভেলে যাইতে হবে, সুপারভাইজার লেভেলে, অথবা কলিগের, অন্য আপনার সিমিলার লেভেলে কলিগদের কাছে যাইতে হবে, ওদের সাথে কথা বলতে হবে। আপনার সেম লেভেলের কলিগ যে আছে তাকেও বলতে হবে, ভাই তুমি যদি তুমি একটু দেখো তো এটা কি আমার বাগটা ঠিক আছে কিনা। অনেক সময় সেকেন্ড ওপিনিয়ন অনেক হেল্পফুল হয়, সেকেন্ড ওপিনিয়নটা আসলে দরকারি অনেক সময় হয়। তবে এই ধরনের পজিশন সাধারণত হয় না। 99.99% ক্ষেত্রেই যদি আপনি বাগ একটা রেজ করেন, এটা রিজনেবল বাগ হয়, তাহলে তারা এগ্রি করে, এটা ডিসএগ্রি করে না। খারাপও, আপনাকে খারাপও পায় না, আপনার সাথে খারাপ ব্যবহারও করবে না। এইগুলো সাধারণত হয় না, ভেরি রেয়ারলি হয়। আমি বলবো না হয় নাই, কিন্তু এটা ভেরি ভেরি রেয়ার। তো এই মাইন্ডসেটটা আপনাকে, সাইকোলজিটা বুঝতে হবে, এবং সাইকোলজি বুঝে আপনাকে কাজ করতে হবে। মানুষকে আপনি ফিঙ্গার পয়েন্টিং করা যাবে না। ঠিক আছে? কখনো যদি কোনো রিলিজ হয়, কোনো একটা প্রোডাক্ট রিলিজ হয়, আপনি আপনি একটা প্রোডাক্ট রিলিজ হয়েছে, বা একটা প্রোডাক্ট রিলিজ হয় না, একটা আপনাকে টেস্টিং এ আসছে, আপনাকে দেওয়া হয়েছে, এখানে আপনি মেজর একটা বাগ পাইছেন এই প্রোডাক্টে, যেটা পাওয়ার কথা না। এটা প্রথম, এটা রিকোয়ারমেন্ট ফার্স্ট, ওয়ান অফ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল এই রিকোয়ারমেন্ট। মনে করেন আপনি এখানে এই লোকেশন ফিল্টারটা আপনি করতেছেন, টেস্টিং করতেছেন, এখানে আসছেন প্রথমে, একদম প্রথমে হচ্ছে লিনস্টার, অল আয়ারল্যান্ড পরে প্রথমে হচ্ছে লিনস্টার। আপনি লিনস্টারে সিলেক্ট করলেন, করার সাথে সাথে এখানে দেখলেন লিনস্টার ছাড়া অন্য, মনে করেন এই ডাবলিনের বা অন্য, জানি না লিনস্টারে কোনটা পরে, ডাবলিন তো লিনস্টারে, তাহলে কর্ক, এখানে কর্কের কার চলে আসছে। তাহলে আপনি বুঝলেন যে লিনস্টারটা কাজ করতেছে না, তো প্রথম ফিল্টারটাই কাজ করতেছে না।
তখন আপনি আপনি বুঝতে পারবেন যে ডেভেলপার তেমন সিরিয়াসলি এটাতে কাজ করে নাই। তারপরেও আপনি এটা ফিঙ্গার পয়েন্টিং করতে পারবেন না, আপনি জাস্ট বাগটা রেজ করবেন। এটা তাকে বুঝতে দেওয়া যাবে না যে সে খুবই বাজে কাজ করছে, আপনি জাস্ট বাগটা রেজ করবেন, তাকে তার কাছে অ্যাসাইন করে দিবেন। কিন্তু তাকে কোনো রকম ফিঙ্গার পয়েন্টিং করা যাবে না যে তুমি খুব বাজে কাজ করছো, তুমি খারাপ কাজ করো, এগুলা বুঝতে যাওয়া যাবে না। সিমিলারলি একজন ডেভেলপারও বা একজন রিলিজ ইঞ্জিনিয়ারও আপনাকে ব্লেম করতে পারবে না সরাসরি যে তুমি খুবই খারাপ কিউ ইঞ্জিনিয়ার, তুমি বাগ তুমি ইয়ে করতে পারো নাই, বাগ ডিটেক্ট করতে পারো নাই। এটা সে সেইভাবে বলতে পারবে না, কারণ এইটা এগুলা ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ হয়, কারণ একজন মানুষকে ফিঙ্গার পয়েন্টিং করলে সে নেক্সট টাইমে আরো খারাপ কাজ করে। আর মানুষের সাথে ভালো ব্যবহার করলে দেখা গেছে সে আউটপুটটা ভালো হয়। তো এই সাইকোলজিটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হিউম্যান সাইকোলজি এন্ড টেস্টিং, এই যে এখানে এখানে কোলাবোরেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে, স্টার্ট কোলাবোরেশন রাদার দেন ব্যাটেলস। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আপনাকে আপনি 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 কারো এগেইনস্টে না, ঠিক আছে, একজন ডেভেলপারের আপনি এগেইনস্টে না, আপনি তার সাথে আপনি কো ওয়ার্কার। আমাদের সবার গোলই একটা, ঠিক আছে। ডেভেলপারের গোল যেরকম এই ফিচারটা রিলিজ করা, আমার গোল হচ্ছে এই ফিচারটা রিলিজ করা। ডেভেলপারের গোল হচ্ছে এখানে কোনো বাগ থাকবে না, আমার গোল হচ্ছে এখানে কোনো বাগ থাকবে না। আমার কাজটা কি, একজন কিউ ইঞ্জিনিয়ার হিসেবে আমার কাজটা হচ্ছে এই ফিচারটাতে যেই ধরনের রিকোয়ারমেন্ট ছিল ওই রিকোয়ারমেন্ট গুলা কাজ করতেছে কিনা এটা চেক করা, এটাতে কোনো বাগ আছে কিনা এগুলো চেক করা। তো ডেভেলপাররা ডেভেলপ করে দিবে, ভেরি নর্মাল। আমি এর আগের দিন একটা ইমেজ দেখাইছিলাম, যদি আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করেন, ডাজন্ট ম্যাটার আপনি যদি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্রোগ্রামারও হন, এটা যদি বড় একটা প্রোডাক্ট হয় তাহলে ইভেনচুয়ালি এটাতে বাগ আসবেই। আপনি যেখানে কোড লিখবেন সেখানে বাগ আসবেই, এটা ম্যান্ডেটরি, এটা বাই ডিফল্ট, এটা নর্মাল। তাহলে এখন আপনার এই আপনার প্রোগ্রামে যদি আপনার কোডিং এ যদি কোনো বাগ পাওয়া যায়, ইট ডাজন্ট মিন যে না, এটা মিন করে না যে আপনি খুব বাজে একজন প্রোগ্রামার। বাগ পাওয়া যাবে, সবার কোডেই বাগ পাওয়া যায়, বুঝছেন? তো এই সাইকোলজিটা এখানে বুঝতে হবে, এখানে এই কথাটাই বলা হয়েছে যে আপনাকে কোলাবোরেট করতে হবে। ঠিক আপনি কিউ ইঞ্জিনিয়ার হিসেবে ডেভ ইঞ্জিনিয়ারদের সাথে কোলাবোরেট করবেন, ডেভ ইঞ্জিনিয়ারও আপনার কিউ ইঞ্জিনিয়ারের সাথে কোলাবোরেট করতে হবে। এই দুইটা সেক্টর, ঠিক আছে, ডেভ আর কিউএ, এই দুইটা সেক্টর খুবই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এটা খুব স্ট্রং, এখানে সবাইকে কোলাবোরেট করে কাজ করতে হয়। এই জন্য তারা আপনার এখনকার যে ইন্ডাস্ট্রিগুলোতে আপনি যদি যান, যে কোনো এখন যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনি, আগে একটা সময় ছিল ডেভেলপার আর কিউএদেরকে টোটালি সেপারেট রাখা হইতো, এখন আর সেপারেট রাখে না। এখন সবাই যেই টিমে আপনি কাজ করেন, ফর এক্সাম্পল আপনি যদি এই ডান ডিলের এই ফিল্টার সেকশনে কাজ করেন, তাহলে এই সেকশনের ডেভেলপার কিউএদেরকে একসাথে রাখা হয়, তাদের ডেস্ক গুলা কাছাকাছি, একজনের কাছাকাছি একসাথে ডেস্ক গুলা দেওয়া হয়। এটার কারণ হচ্ছে যে আপনি যাতে কমিউনিকেশনটা ভালো হয়, আপনি একজনকে আরেকজনকে চিনলে, একজনে আরেকজনের সাথে যোগ করলে, কথাটা বললে, তখন কমিউনিকেশনটা ভালো হয়, ইজি হয়, তখন একটা বাগ রেজ করলে আপনিও মাইন্ড করবেন না, আবার আরেকজন একটা কথা বলবে না, কেউ কেউ ফিঙ্গার পয়েন্টিং করবে না। এই কারণে কমিউনিকেশন ভালো হয়, প্রোডাকশন ভালো হয়, আউটপুট ভালো হয়, ঠিক আছে। তো এই জন্য কোলাবোরেশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে কোলাবোরেশন করতেই হবে। রিমাইন্ড এভরিওয়ান দ্য কমন গোল অফ দ্য বেটার কোয়ালিটি সিস্টেম। এটা হচ্ছে আমাদের কমন, আমি বলছি যে আমাদের সবার গোল একটাই, এটা হচ্ছে আমাদের বেটার কোয়ালিটি সফটওয়্যার বা সিস্টেম ডেভেলপ করা, ঠিক আছে। আপনারা যারা এখানে, আমি মাত্র 6 জনে এই অ্যাটেন্ডেন্সটা দিছে, আমি অ্যাটেন্ডেন্সটাতে সবাই প্লিজ দয়া করে এই সাইন ওখানে নাম আর ইমেল অ্যাড্রেসটা দিবেন প্লিজ, কারণ আমি এই জাস্ট অ্যাটেন্ডেন্সটা দরকার, এই কারণে যে আমাদের ক্লাসটা একটাতে নিয়ে নিব ইনশাল্লাহ, বুধবার আর রবিবারে রাখবো না ইনশাল্লাহ। দেখি আমি যেটা দেখতেছি, আমি গত 2 দিনে মোটামুটি যারা বুধবারে আসে তারাই রবিবারে আসে, খুব কম মানুষ ইয়েতে আসে। তো আপনারা এই অ্যাটেন্ডেন্সটাতে প্লিজ দয়া করে এই সাইন করবেন প্লিজ সবাই। ইমেল অ্যাড্রেস দিবেন না, আমি এখান থেকে একটা একটা ডক দিছি, একটা এই আপনার এই একটা স্প্রেডশিট দিছি এখানে এই চ্যাটে, ওই স্প্রেডশিটে গিয়ে সবাই প্লিজ সাইন করবেন, ঠিক আছে। হ্যাঁ,
সাইন বলতে নাম আর ইমেল অ্যাড্রেসটা দিবেন ওইটাতে, স্প্রেডশিটে। খন্দকার আজাদ ভাই আর ফারুক ভাই, আপনারা ইমেল অ্যাড্রেস দিছেন, ওইটা ওখানে প্লিজ এই স্প্রেডশিটে দিয়ে দেন প্লিজ। এই ইসব লিখতে পারছি না তো, আমি মোবাইল থেকে আমি ক্লাস করছি। এটাতে সবাইকে পারমিশন দেওয়া, সবাই তো লিখছে, মশিউর ভাই লিখছে, মাসুদুল হাসানও লিখছে, সবাইকে তো এটা এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান এডিট ইট, এইভাবে পারমিশন দেওয়া। ইউসুফ ভাই লিংকটা কি একটু আবার দিবেন একটু, এটা আবার চ্যাটে, যদি সেন্ড করতেন দয়া করে। আচ্ছা আমি আবার সেন্ড করতেছি, ওই চ্যাটে দেওয়া থাকবে, এটা ইমেইলে না ভাই, এটা চ্যাট, এই যে জুমের চ্যাট। ওই চ্যাটের মধ্যে। হ্যাঁ আমি দিতেছি, এটা একটু স্লো কাজ করে। আবার দিছি যে। ওকে ওকে ওকে, পাইছি স্লো কাজ করে। শাকিল আহমেদ, আপনি হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন ভাই? সরি ভাই, আসলে আমি ট্রাই করছিলাম মানে ওই কিভাবে অ্যাটেন্ডেন্সটা করা যায়, তো ওই জন্য। তো এই যে চ্যাটের এই লিংকটাতে গেলে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চ্যাটের এই লিংকে গিয়ে আপনার এই জাস্ট নাম আর ইমেল অ্যাড্রেসটা দিবেন, তাহলে আমি ওই গত 2 দিনের অ্যাটেন্ডেন্সের সাথে এইটা মিলাবো, ইনশাল্লাহ মিলিয়ে দেখবো আমরা কিভাবে কতজন আসতেছি না আসতেছি এটা বুঝতে পারবো। বুঝলে এই 2 দিনের ক্লাস না করে একদিন করলেই ভালো হয়। কারণ আমি ইন অ্যাভারেজ আমি দেখতেছি আমাদের বোধহয় 17 থেকে 18 জন অ্যাভারেজে আসতেছে, এবং যারা বুধবারে আসে তারাই দেখতেছি রবিবারে আসতেছে মোটামুটি, 2-1 জন বাদে। এই কারণে প্লিজ দয়া করে সবাই আপনার নাম আর ইমেল অ্যাড্রেস দেবেন। যারা পারবেন না এখানে, যারা এডিট করতে পারবেন না, তারা এই চ্যাটে ইমেল অ্যাড্রেসটা দিয়েন, ওইটা থেকে আমি কালেক্ট করে নিব। সবাই চেষ্টা করবেন স্প্রেডশিটে দেওয়ার থ্যাংক জন্য। ইউ ভাই। যাই হোক, এরপরে আমরা চলে যাই, আমরা এখানে emphasis on benefit of testing, emphasize the benefit of testing, for example, for the author defect information can help they improve their work product. এই যে এই এমফেসিস করা আপনার এই টেস্টিংটা কিভাবে প্রোডাক্টকে হেল্প করবে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো করবে, প্রোডাক্ট আপনার যে গোল, আমাদের যে কোম্পানির যে গোল, কোম্পানির গোলটা অ্যাচিভ করতে কিভাবে সাহায্য করবে, এগুলা সব আপনার এমফেসিস করবেন, বুঝাবেন। এইটাই, এগুলো সাধারণত বোঝানো লাগে না, এখন সবাই জানে। কিউএ ইঞ্জিনিয়ার যেভাবে ইম্পর্টেন্ট, একটা অর্গানাইজেশনে ডেভ ইঞ্জিনিয়ার যেভাবে ইম্পর্টেন্ট, একজন কিউ ইঞ্জিনিয়ার সেভাবে ইম্পর্টেন্ট, এরা সবাই এখন জানে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। আপনার কিউ ইঞ্জিনিয়ার ছাড়া শুধু ডেভ ইঞ্জিনিয়ারদের কাজ হয়ে যেত, তাহলে কিউ ইঞ্জিনিয়ার তারা নিত না। এখন সব জায়গায় রাখে, এটার একমাত্র কারণ হচ্ছে যে আপনি নিজের কোড নিজে টেস্টিং করলে বাগ বেশি থাকে, এটা একদম বান্ধা কথা। যেসব ডেভেলপাররা তাদের, যেসব কোম্পানিতে কিউ ইঞ্জিনিয়ার নাই, শুধু ডেভেলপাররা ডেভেলপ করে এবং তারটা সে নিজেই টেস্টিং করে, ওগুলোতে বাগ বেশি পাওয়া যায়। এটা মোটামুটি সবাই জানে। কমিউনিকেট টেস্ট রেজাল্ট and other findings neutral, fact focused way without criticizing person. এইটা মনে করেন, এই যে এই অংশটা কমিউনিকেট টেস্ট রেজাল্ট, এই যে টেস্ট রেজাল্টটা আপনি যে কমিউনিকেট করবেন, ফর এক্সাম্পল এখানে আপনি গেলেন, এখানে যাওয়ার পরে আপনি এই টেস্ট, আপনার এই টেস্ট রেজাল্টটা আসলো, আসার পরে আপনি এটা কমিউনিকেট, এটা মানুষকে আপনি সবাইকে জানাবেন, স্বাভাবিকভাবে এটা ম্যানেজমেন্টকে জানাইতে হবে, ডেভেলপার ম্যানেজার সবাই জানবে যে এই রেজাল্টটা কি। রেজাল্টে আসার পরে দেখা গেল যে ফেইল পার্সেন্টেজ আপনার দেখা গেল এই ইডিএমএস এ খুব বেশি, ফি এন্ড পেমেন্টে বেশি, ভার্চুয়াল মার্চেন্টে, গ্লোবাল সার্চে খুব বেশি, ঠিক আছে, ধরলাম এই ইডিএমএস এ খুব বেশি পাওয়া গেছে। এখন আপনি যে ইঞ্জিনিয়ার, যে ডেভেলপার ইডিএমএস এ কাজ করছে, তাকে আপনি ব্লেম করতে পারবেন না, ঠিক আছে, ফিঙ্গার পয়েন্টিং করা যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কথাটা এখানে বলা হয়েছে যে আপনি পার্সনকে ক্রিটিসাইজ না করে শুধু আপনি ডিফেক্টটা, আপনি এই যে আপনার ডিফেক্টটা রেজ করবেন, ইনফরমেশন শেয়ার করবেন, কিন্তু আপনি পার্সনকে ইয়ে করতে পারবেন না, এই আপনি ক্রিটিসাইজ করতে পারবেন না। তারপরে এখানে ট্রাই আন্ডারস্ট্যান্ডিং হাউ আদার পার্সন ফিলস, এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা স্বাভাবিক, আপনি যদি একটা শপেও কাজ করেন, আপনি মনে করেন এখানে সেন্টারতে সুপার ভ্যালুতে কাজ করতেছেন, আপনার একটা কাজ, আপনি একটা মিস্টেক করছেন, এখন আপনাকে যদি সবার সামনে বকা দেওয়া হয়,
খুবই খারাপ লাগবে। কিন্তু ম্যানেজার আপনাকে পার্সোনালি নিয়ে বলতে পারে যে তুমি এই কাজটা করছো, এটা এইভাবে না করে ওইভাবে করবা, ঠিক আছে? অথবা কোনো একটা মিস্টেক হয়েছে, আপনি টিলে কোনো একটা মিস্টেক করছেন, আপনাকে যদি ডাইরেক্ট ফিঙ্গার পয়েন্টিং, তাহলে খারাপ লাগবে। আপনাকে যদি এভারেজে সবাইকে যদি বলা হয়, মনে করেন আপনাকে ডাইরেক্ট না বলে আপনাকে সবাইকে একসাথে নিয়ে বললো যে আমরা কেউ কেউ এই এটা প্রেস না মেরে ওইটাতে প্রেস করছি বা এইভাবে মিস্টেক করি, এইটা করা যাবে না, এইভাবে বললে এভারেজে সবাইকে বলা হয়েছে, কেউ মিস্টেক করছে কেউ কেউ বলি নাই আমি, তাইলে কি হইলো, আপনাকে আমি রেসপেক্ট করলাম, আপনি এটা ভালো পাবেন, আপনি আপনার কাছে ভালো লাগবে। কিন্তু ফিঙ্গার পয়েন্টিং করলে খারাপ লাগবে। তো এইগুলা খেয়াল রাখতে হবে, আরেকজনের ফিলিংটা বুঝতে হবে, এবং এইটা রিজনও বুঝতে হবে যে তারা মাঝে মাঝে নেগেটিভলি রিয়েক্ট করবে, এটাও বুঝতে হবে। কনফার্ম দ্যাট দ্য পারসন হ্যাজ আন্ডারস্টুড হোয়াট হ্যাজ বিন সেড এন্ড ভাইস ভার্সা। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আরেকজনের ইনফরমেশন, আরেকজন কি বলতে চায় সেটাও শুনবেন, আপনারটা শোনাবেন, এবং সে যে আপনি কি বলতে চাইছেন সে যে এটা বুঝছে এটা আপনি চেষ্টা করবেন বোঝানোর জন্য। কারণ যদি আপনার বাগটা রেজ করছেন, আপনি যে বাগটা রেজ করছেন এটা যদি আরেকজনে না বুঝতে পারে, তাকে আপনি বোঝানোর আপনার দায়িত্ব। কারণ এটা যদি না বুঝে তাহলে প্রবলেম, না বুঝলে সে হ্যাপি হবে না, যে সে মনে করবে আপনি এটা রং বাগ রেজ করতেছেন, এগুলো ভালো, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের টেস্টার্স এন্ড ডেভেলপার্স মাইন্ডসেট, আমি এটা মোটামুটি এক্সপ্লেইন, এটা কথা বলেই ফেলছি, এটাতে আর কিছু বলার নাই। এই টেস্টার আর ডেভেলপারদের মাইন্ডসেট ডিফারেন্ট থাকে, খেয়াল রাখতে হবে। টেস্টিং থ্রু সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট আর লাইফ সাইকেল, পুরো লাইফ সাইকেলটাতেই আমাদের টেস্টিং থেকে, এইটাই এখানে এখানে বলা হয়েছে। টেস্টিং থ্রট এখানে ভি মডেল একটা বলা দেওয়া আছে, এইটা মোটামুটি এক্সপ্লেইন করে কিভাবে পুরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলই আমাদের টেস্টিং এর কাজ থাকে, ঠিক আছে? এখানে দেখেন রিকোয়ারমেন্টটা যখন আসছে তখনই টেস্টারদের কাজ শুরু হয়ে গেছে, অ্যাকসেপ্টেন্স টেস্ট এক্সিকিউশন এন্ড প্রিপারেশন ফর অ্যাকসেপ্টেন্স টেস্ট কেসেস, ঠিক আছে? এখন মনে করেন একটা রিকোয়ারমেন্ট আসছে আপনার এই লোকেশন ফিল্টার, এটা ছিল না এখানে, একটু ইয়েতে যাই, একটু কমপ্লিকেটেড একটাতে যাই। আচ্ছা, মনে করেন এখানে এই এই যে ওয়ারেন্টি, কমপ্লিকেটেড না, তারপর ওয়ারেন্টি এখানে আছে, এখানে ওয়ারেন্টির ফিল্টার একটা তারা ছিল না, এটা অ্যাড করবে, ঠিক আছে? এখন এইটার রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে, তো রিকোয়ারমেন্টটা দেওয়ার সাথে সাথে কিউ এর কি কাজ, এখন রিকোয়ারমেন্ট দিল, ডেভেলপাররা বুঝতে পারলো যে আচ্ছা আমাকে এটা ডেভেলপ করতে হবে, এখানে 3 মাসের ওয়ারেন্টি সিলেক্ট করলেই এটা 3 মাসের ওয়ারেন্টি যেগুলোতে আছে ওগুলো দেখাবে, ঠিক আছে? আবার 6 মাসেরটা সিলেক্ট করলে 6 মাসেরটা দেখাবে, এখানে যদি 3 মাস 6 মাস দুইটাই সিলেক্ট করে তাহলে দুইটাই দেখাবে। এখন এই যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে, এই রিকোয়ারমেন্টের উপরে বেস করে তারা ডেভেলপ করতে হবে, এটা তারা বুঝতে পারলো। কিউ এর কাজ কি? কিউ এর কাজ সাথে সাথে শুরু হবে, তারা সাথে সাথে টেস্ট কেস গুলো লিখতে পারবে, যে আমরা টেস্ট কেস গুলা এই রিকোয়ারমেন্টের উপর থেকে আমরা টেস্ট কেস গুলো লিখে নিব, যে 3 মাসে সিলেক্ট করলে 3 মাসে এগুলো দেখাবে, 3 মাস 6 মাস সিলেক্ট করলে দেখাবে, মাল্টিপল সিলেকশন অ্যালাউড, তারপরে সিঙ্গেল সিলেকশন, এগুলো সব কিছু আমরা টেস্ট কেস গুলা লিখে নিব। আর এইটাই এখানে দেখাচ্ছে যে রিকোয়ারমেন্ট পাওয়ার সাথে সাথেই আপনার এই এই প্রিপারেশন অফ অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর কাজগুলো শুরু হয়ে যায়। আবার সিস্টেম রিকোয়ারমেন্ট, এখন এই রিকোয়ারমেন্ট আমি পাইলাম, এখন সিস্টেম রিকোয়ারমেন্ট একটা মাল্টিপল সিস্টেম, এখানে এইটার সাথে মাল্টিপল সিস্টেম কাজ করতে পারে। মনে করেন এটার বিহাইন্ডে ডাটাবেজ আছে, এটার বিহাইন্ডে আপনার সিকুয়েল কোয়েরি গুলো আছে, এটার বিহাইন্ডে যদি ক্লাউড থাকে, মনে করেন আপনার ডাটাবেসটা ক্লাউডে আছে, তো অনেক সিস্টেমের রিকোয়ারমেন্ট থাকে, সেইটার ক্ষেত্রে আপনাকে সেইটা সেইটা আপনার এখানে দেওয়া হইলো যে এই সিস্টেম রিকোয়ারমেন্ট গুলা আছে এটা এই ফিচারটা ডেভেলপ করার ক্ষেত্রে, ঠিক আছে? তখন আপনি এই সিস্টেমের ওই সিস্টেমের টেস্ট কেস গুলো লিখতে পারবেন। সিমিলারলি গ্লোবাল ডিজাইন, আপনাকে যখন ডিজাইন দেওয়া হবে, আপনি ইন্টিগ্রেশন টেস্টিং, এই যে গ্লোবাল ডিজাইন বলতে এই জিনিসটা যখন এই ওয়ারেন্টিটা যখন এখানে এই পুরো সিস্টেমে অ্যাড করা হবে এই সফটওয়্যার এই ওয়েবসাইটটাতে, তাহলে এটা কিভাবে হবে, এটা কোথায় অ্যাড করা হবে, তখন আপনি জানলেন যে এইটা এই ফিল্টারের এই ফুয়েল টাইপের পরেই এটা অ্যাড করা হবে, তখন আপনি এইটার টেস্ট কেসগুলো লিখতে পারবেন, ঠিক আছে? ডিজাইনের যে টেস্ট কেসগুলো আছে, এটার কালার এরকম হবে, এটার ফন্ট এরকম হবে, সবকিছু সব টেস্ট কেসগুলো আপনি লিখতে পারবেন, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন টেস্ট কেস।
বেসিক্যালি এটা এইভাবে এখানে অ্যাড করার পরে এটা কিভাবে কাজ করবে। এরপরে আপনার ডিটেইল ডিজাইন, এখানে ডিটেইল ডিজাইনের ক্ষেত্রে আপনার ইউনিট টেস্ট, এইটা আমি বলছি ইউনিট টেস্টটা ডেভেলপারদের কাজ, এটা সাধারণত টেস্টারদের কোনো কাজ নাই, এখানে কিউ ইঞ্জিনিয়ারের কোনো কাজ নাই। এরপরে ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে এটা ডেভেলপ করা, ডেভেলপাররা এটা ডেভেলপ করবে। এরপরে আপনার এই ইমপ্লিমেন্টেশনের পরেই আপনার কিউ ইঞ্জিনিয়ারদেরকে দেওয়া হবে কাজগুলো করার জন্য, তারা কিউ ইঞ্জিনিয়ার এটা সফটওয়্যারটা টেস্টিং করবে। তো এই ভি মডেলটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আপনার একটা সফটওয়্যার সিস্টেম ডেভেলপের একদম শুরু থেকেই যেভাবে ডেভেলপারদের কাজ থাকে ঠিক সেভাবে কিউ ইঞ্জিনিয়ারদেরও কাজ থাকে। কিউ ইঞ্জিনিয়ারদের এরকম না যে ডেভেলপ করার পরে শেষের দিকে কিউ ইঞ্জিনিয়ার কাজ, এরকম না, একদম শুরু থেকে যেভাবে ডেভেলপারদের কাজ থাকে ঠিক সেভাবে শুরু থেকে কিউ ইঞ্জিনিয়ারদের কাজ থাকে। আপনার যারা স্কিল এক্সপিরিয়েন্স ভেরি লাইক মনে করেন, যারা আপনারা লিড থাকবেন বা ম্যানেজার হবেন, তারা এই রিকোয়ারমেন্ট স্টেজে কাজ করবে। রিকোয়ারমেন্ট স্টেজে সফটওয়্যার টেস্টিং, এই টেস্ট কেসগুলা লেখা, এগুলা প্ল্যানিং করা, এক্সিকিউট সিস্টেম রিকোয়ারমেন্ট গুলা বুঝা, ঠিক আছে, এগুলা সব ওই লিড এবং ম্যানেজাররা কাজ করবে। যারা জুনিয়র লেভেলে জয়েন করবেন তারা সাধারণত টেস্ট এক্সিকিউট করবে, ইমপ্লিমেন্টেশনের পরে কাজ থাকবে তাদের, ইমপ্লিমেন্টেশনের আগে সাধারণত কোনো কাজ থাকে না। তারপরেও আপনার এটা জানতে হবে, এটা যদি জানেন তাহলে আপনার আইএসটি কিউবিতে আপনার প্রশ্নগুলো আনসার করতে সুবিধা হবে। এটা সিম্পল একটা ভি মডেল, এটা জাস্ট বুঝলেই হয়েছে, এটা বুঝলেই যদি আপনারা বুঝতে পারেন তাইলে এনাফ, এটা আপনি প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড সফটওয়্যার টেস্টিং ফর এভরি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, আমরা এইটাই ভি মডেলে যেটা বলা হয়েছে এইটাই বললাম, এভরি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি দেয়ার ইজ করেসপন্ডিং টেস্ট অ্যাক্টিভিটি। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, যেখানেই ডেভেলপমেন্ট হচ্ছে এটার করেসপন্ডিং টেস্ট আছে, অ্যাক্টিভিটিস আছে। Each test level has test objective specific to that level. এইটা তো বুঝতে পারলেন যে এভরি টেস্ট লেভেল, এই যে এখানে রিকোয়ারমেন্ট লেভেলে যে টেস্টিং যে অ্যাক্টিভিটি ওইটা এই টেস্ট লেভেলের সাথে, যেহেতু রিকোয়ারমেন্ট লেভেলে আপনার কোনো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট নাই, আপনার কাছে সফটওয়্যারটা নাই আপনার কাছে এখনো, তাহলে আপনি সফটওয়্যার টেস্টিং করতে পারবেন, কি করতে পারবেন, টেস্ট কেসগুলো প্রিপারেশন করতে পারবেন, লিখতে পারবেন, ঠিক আছে। ওইভাবে এক একটা লেভেলে টেস্টিং। আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট স্টেজে আপনি আসলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার রিকোয়ারমেন্ট গুলো কি কি, ঠিক আছে, আপনার ডেটাবেজ লাগবে কিনা, আপনার সিকিউর কানেকশন লাগবে কিনা, ঠিক আছে। অনেক সময় আছে আপনার কানেকশনটা সিকিউর হতে হবে, যদি আপনি এপিআই তে কাজ করেন, ফর এক্সাম্পল আপনার এখানে যদি ব্যাকগ্রাউন্ডে এপিআই থাকে, ফর এক্সাম্পল এখানে সিলেক্ট করলে এপিআই আছে, এপিআই কল করে, তখন ওই এপিআইটা সিকিউর হতে হবে, তাই না? আপনার এপিআই তো আপনি ওপেন ছাড়তে পারবেন না, সিকিউর এপিআই করতে হলে তখন আপনার এপিআই সিকিউরিটিটা টেস্টিং করতে হবে, ঠিক আছে। তো এই সিস্টেম রিকোয়ারমেন্ট গুলো আপনাকে জানতে হবে। তো এইভাবে সব স্টেজেই আপনার কাজ থাকবে। Each test level objective is specific to that level. হ্যাঁ, test analysis and design for the given test, আমরা বললাম যে test analysis and design begins during the corresponding development activity, ঠিক আছে। আপনার যেই লেভেলে থাকবেন ওই লেভেলে টেস্টটা ওই সময় শুরু হবে, অ্যানালাইসিস ডিজাইন ওই সময় শুরু হবে, ঠিক আছে। তারপরে টেস্টার participant discussion to define, refine requirements, design and are involved in reviewing work. এই যে সব কিছু, এই যে কোন টেস্টারের যে পার্টিসিপেশন, রিকোয়ারমেন্ট ডিজাইন, ইনভলভ ইন রিভিউইং ওয়ার্ক প্রোডাক্ট, এই যে রিকোয়ারমেন্টস ডিজাইন, ইউজার স্টোরিজ, এভরিথিং, এটা ওই লেভেলের সাথে করেসপন্ডিং, ঠিক আছে। এরপরে আপনার আমরা আসলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল ইন কনটেক্সট। এখানে দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্টের অনেক ধরনের লাইফ সাইকেল আছে, ঠিক আছে। আমরা যারা মনে করেন যারা একটু এই লাইনে পড়াশোনা করছেন বা কাজ টাজ করছেন বা আইটিতে ধারণা ভালো, তারা জানেন দুইটা মডেল খুবই পপুলার, ওয়াটারফল আর একটা হচ্ছে অ্যাজাইল, ঠিক আছে। একটা হচ্ছে ওয়াটারফল আর একটা অ্যাজাইল, এই দুইটা খুবই পপুলার, ঠিক আছে। এন্ড ওয়াটারফল চলে গেছে, আগে একটা সময় ছিল ওয়াটারফল খুবই পপুলার ছিল, ও অ্যাজাইল ছিল না। এখন অ্যাজাইল আসার পরে ওয়াটারফল মোটামুটি মার্কেট থেকে চলে গেছে, 99.9% ইন্ডাস্ট্রি এখন অ্যাজাইল মেথডে চলে। তো এই যে দেখছেন এখানে সিকোয়েন্সিয়াল মডেল, সিকোয়েন্সিয়ালটা হচ্ছে ওয়াটারফল বেসিক্যালি, এই যে ইনক্রিমেন্টাল এইটা কিছুটা ওয়াটারফল আর অ্যাজাইলের মিক্স আপ, ঠিক আছে। আর আইটিটা পুরোটাই অ্যাজাইল, ঠিক আছে। এই যে সিকোয়েন্সিয়ালটা হচ্ছে যে আপনি পুরো সিস্টেমটা আপনি একবারে ডিজাইন করে যাবেন,
আপনার পাঁচটা আপনার এই এই আপনার আপনি পাঁচটা ফিচার নিয়ে কাজ করতেছেন। আপনি লোকেশন, মেক এন্ড মডেল, প্রাইস, ইয়ার, ফুয়েল, এই পাঁচটা ফিচার নিয়ে কাজ করতেছেন। এই পুরো পাঁচটা ফিচার করবেন কি আপনার ডেভেলপমেন্ট কমপ্লিট করবেন, করার পরে আপনি টেস্টিং শুরু করবেন। ঠিক আছে, এই পাঁচটা ফিচার সবগুলা ডেভেলপ করার পরে টেস্টিং শুরু করবেন, এর আগে না। কিন্তু অ্যাজাইলে কি হবে জানেন, আপনি অ্যাজাইল মেথডে আপনি যখন ইটারেটিভ অ্যাজাইল যে মেথড, ওইটাতে আপনি যখন এই লোকেশনের কাজটা শেষ করবেন, সাথে সাথে লোকেশনের টেস্টিং শুরু হয়ে যাবে। এই মেক এন্ড মডেলের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন। তাহলে কাজ কি হয়, অনেক ফাস্টার হয়ে যায়। তারপরে আপনার বাগ রিপোর্টিংও ফাস্টার হয়, বাগ ফিক্সিং ফাস্টার হয়, সবকিছু ফাস্টার হয়, আপনার রিলিজ ফাস্টার হয়, সবকিছু ফাস্টার হয়ে যায়। আর এই কারণে অ্যাজাইলটা এখন সব জায়গায় চলে। অ্যাজাইলের আমি বলছিলাম, গত ক্লাসেও বলছি, অ্যাজাইলের মধ্যে দুইটা মডেল বেশি চলে, সেটা হচ্ছে স্ক্রাম এন্ড কানবান। দুইটাই আছে আমি যতটুকু জানি আসলে, স্ক্রাম এন্ড কানবান। স্ক্রামটা হচ্ছে, স্ক্রাম এন্ড কানবানের মধ্যে দুইটা মেজর যে ডিফারেন্সটা আমি যেটা জানি সেটা হচ্ছে, স্ক্রামটা হচ্ছে স্প্রিন্ট 2 সপ্তাহের বা 3 সপ্তাহের বা 4 সপ্তাহের, কোম্পানির উপর ডিপেন্ড করে। ম্যাক্সিমাম ইন অ্যাভারেজ 2 সপ্তাহ দেয় ম্যাক্সিমাম কোম্পানিতে। তো 2 সপ্তাহের একটা স্প্রিন্ট থাকে, যে স্প্রিন্টের ভিতরে আপনাকে কাজ শেষ করতে হবে। তো এই যে 2 সপ্তাহ আপনাকে স্প্রিন্ট দেওয়া হবে 2 সপ্তাহের, এই যে মনে করেন আপনি এখানে যে স্টোরিগুলো নিবেন কাজ করার জন্য, এই স্টোরিগুলো 2 সপ্তাহের মধ্যে আপনাকে শেষ করতে হবে। যদি শেষ করতে না পারেন, এরকম না শেষ করতে না পারলে আপনার চাকরি নাই, শেষ করতে না পারলে এটা নেক্সট স্প্রিন্টে যাবে, কিন্তু এটা রিপোর্টে আসবে যে আপনি করতে পারেন নাই। তাদের যে রিপোর্ট প্রডিউস করবে এন্ড অফ দা উইক, সেই রিপোর্টে আসবে যে আপনি 2 সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে পারেন নাই। ঠিক আছে, তো এইভাবে দেখা গেল যে এই 2 সপ্তাহের যখন স্প্রিন্টে আপনার মনে করেন আপনি 20টা টাস্ক আপনি শেষ করতে পারছেন, আপনি নিছেন 20টা, আপনি শেষ করতে পারছেন 20টা, তাহলে আপনি 100% কমপ্লিট করছেন। আবার যদি দেখা গেল আপনি 20টা নিবেন, 20টা শেষ করবেন বলে আপনি ডিসিশন নিছেন, আপনি আপনি কমিট করছেন, কিন্তু আপনি শেষ করছেন 15টা, তাহলে আপনার আপনার কম হয়েছে, ওইটাও রিপোর্টে আসবে। তখন ওই স্ক্রাম মাস্টার থাকে, যে স্ক্রাম মডেল আছে, স্ক্রাম মডেলে একজন স্ক্রাম মাস্টার থাকে, তার কাজ হচ্ছে কি, এই যে মানুষের তার প্রোগ্রেসটা দেখা, তারা কয়টা কয়টা জন্য কমিট করতেছে, কতটা কাজ করতে পারবে বলে কমিট করতেছে, আর কতটা তারা কমপ্লিট করতেছে, এবং কেন কমপ্লিট করতে পারতেছে না, তাদের অবস্টিকলটা কোথায়, কোন জায়গায় প্রবলেম, এগুলো সবগুলা ডিটেক্ট করা, এগুলা ফাইন্ডিং করা, এগুলার রিপোর্ট করা, এগুলার ফাইন্ডিং করে এগুলো সলভ করা, এই ব্যাপারে আপনাকে হেল্প করবে। তো সবারই সব সব স্ক্রাম মডেলে একজন স্ক্রাম মাস্টার থাকে। কোন সময় আছে স্ক্রাম মাস্টার একটা টিমের একটা স্ক্রাম মাস্টার থাকে, কোন সময় আছে একজন স্ক্রাম মাস্টার 3টা টিম চালায়, 4টা টিম চালায়। তখন সে 4টা টিমের আলাদা আলাদা মিটিং করে, আপনার স্ক্রাম যে রিভিউ হয়, উইকলি যে রিভিউ হয়, আপনার প্রত্যেক স্প্রিন্ট শেষ হওয়ার পরে আপনাদের একটা রিভিউ হবে। সেই রিভিউতে আপনার যে প্রবলেমগুলো আপনি বলবেন, তখন এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সেই বিষয়ে তারা কথা বলবে। স্ক্রাম মাস্টার আপনাকেই প্রশ্ন করবে। আপনারা যে গ্রুপে মনে করেন 4 জন আপনারা একসাথে ডেভেলপ করেন, আপনারা কিউ ইঞ্জিনিয়ার আছেন 4 জন, আপনাদের ডেভ ইঞ্জিনিয়ার আছে 5 জন, 10 জন, জয় কয়জন থাক, সবাই একসাথে যাবে, সবাইকে জিজ্ঞেস করা হবে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তখন আপনারাই বলবেন যে এইভাবে হইলে ভালো হয়, তখন সে এইটা কনভে করবে এই মেসেজগুলা। যদি অন্য ইঞ্জিনিয়ার মনে করেন আপনার অফশোরে, আপনার আমেরিকাতে একটা টিম আছে, অস্ট্রেলিয়াতে একটা টিম আছে, তারা আপনাদের কথা শুনতেছে না, কাজ করতেছে না, আপনি বলছেন একটা রিকোয়ারমেন্ট দিচ্ছেন যে এই কাজটা এটা না হইলে আমি কাজটা করতে পারতেছি না, ওরা তেমন একটা পাত্তা দিতেছে না, ওই সময় ওই স্ক্রাম মাস্টারের কাজ হবে এগুলো কোলাবোরেট করা। সে তার সাথে কথা বলবে, সে তার ম্যানেজ, যদি সে কথা না শুনে তাহলে তার ম্যানেজারকে বলবে যে ও এইভাবে করতেছে না। তো এইভাবে তার কাজ হচ্ছে কোলাবোরেট করা, হেল্প করা মানুষকে প্রবলেম গুলা সলভ করার জন্য, তখন কাজের গতি বাড়ানোর জন্য। তো স্ক্রাম টিমে স্ক্রাম মাস্টার থাকে। কানবানে কোনো স্ক্রাম মাস্টার নাই, কানবানে কোনো টাইম লিমিট নাই। কানবানে হচ্ছে আপনি একটা স্টোরিতে কাজ নিবেন, ওইটাতে আপনি বলবেন যে আপনার কতদিন লাগবে। আপনি একটা কাজ নিচ্ছেন, মনে করেন এই স্টোরিটা, এই কাজটা আপনি নিছেন, এটা নেওয়ার পরে আপনি বলবেন এটাতে আপনার কতদিন লাগবে, এখানে আপনি অ্যাসাইন করবেন আপনাকে। তখন এইটাতে যখন বলবেন আপনি আপনার লাগবে 3 দিন অথবা 5 দিন, তো ওই 5 দিনের মধ্যে আপনি যদি শেষ করতে না পারেন, এই 5 দিনের মধ্যে প্রত্যেক দিনই দুইটা ক্ষেত্রে, স্ক্রাম এবং কানবান দুই ক্ষেত্রেই আপনাকে প্রত্যেকদিন আপডেট দিতে হবে। প্রত্যেকদিন সকালে বিকালে, যেই সময় এক একটা টিমের এক একটা সময়, কখনো যদি টিমটা সবাই একসাথে থাকে ডাবলিনে,
অথবা একসাথে একই এরিয়াতে থাকে, তাহলে সাধারণত সকালে এই স্ট্যান্ড আপ মিটিং গুলা হয়। স্ট্যান্ড আপ মিটিং এ আপনাকে প্রত্যেকদিন সকালে আসতে হবে। আপনি বলবেন যে আমি এই টেস্ট ফেসবুক লগ ইন এটাতে কাজ করতেছি, এটা আমার কাজ প্রগ্রেস আছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, আমার কালকে হয়তো শেষ হয়ে যাবে অথবা পরশুদিন শেষ হবে আমার। যদি আপনার কোনো অবস্টিকল থাকে, প্রবলেম থাকে, আপনার হেল্প লাগে, তখন আপনি ওই মিটিং এ বলবেন যে ভাই আমার এখানে হেল্প লাগবে, আমার এই প্রবলেমটা হইতেছে বা এনভায়রনমেন্টটা এই ধরনের প্রবলেম করতেছে, আমি টেস্ট করতে পারতেছি না। তখন ওই সময় স্ক্রাম মাস্টার আপনার হেল্পের ব্যবস্থা করবে। ওখানে যারা ইঞ্জিনিয়ার আছে তারাও বলবে, স্ক্রাম মাস্টার বলতে হবে না। অনেক সময় ম্যাক্সিমাম সময়ই যারা ওখানে থাকে, ডেভেলপার বলেন, কিউএ বলেন, তারাই আপনাকে বলবে হ্যাঁ আমি এটাতে হেল্প করতে পারবো তোমাকে, আমি দেখবো। তো এইভাবে এইটা সাধারণত এই হচ্ছে স্ক্রাম আর কানবানের মোটামুটি বেশ কম। আচ্ছা ইউসুফ, এই আমার এখানে একটা ইয়ে ছিল যেটা ট্রেলো বোর্ড কি ইউজ করা হয় নাকি ইয়াতে, এই কি বলে বুঝি নাই। প্র্যাকটিক্যাল ফিল্ডে ট্রেলো বোর্ড যেটা বলে, ট্রেলো TRELLO যেটা, এটা স্ক্রাম হিসেবে কাজ করা হয় যেটা। ট্রেলো বোর্ড, ট্রেলো TRELLO, এটা আমি জানি না, আমি বলতে পারবো না। TRELL ট্রেলো একটা প্রজেক্ট আছে। এইটা আমি ইউনিভার্সিটিতে আমাদের কাজ করাইছি আর কি, কিন্তু পরবর্তীতে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কানবান বা ইয়াতে দেখছি আর কি। ট্রেলো ওয়ান কাইন্ড অফ স্ক্রাম না, ট্রেলো হচ্ছে, আমি বলি, ট্রেলো একটা আর কি এই ফ্রি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা সাধারণত স্টুডেন্টরা ইউজ করে, এটা ফ্রি আর কি। এই হ্যাঁ এটা ফ্রি, এটা আমরা স্টুডেন্ট হিসেবে যখন ছিলাম তখন আমরা ইউজ করছি। এটা মোটামুটি ওই যে প্রবলেমটা ছিল 10 জনের বেশি করা যায় না, কিন্তু ওইটাতে মানে মোটামুটি সবাই করতে পারবো ইনশাল্লাহ। আমার ওই দিন মনে পড়ছে হঠাৎ করে যে এটাতে আমরা করছি। তাহলে আমরা ট্রেলো দেখতে পারি, অসুবিধা নাই। তারপরে ওই অ্যাটলাসিন জিরাটা দেখা ভালো, জিরাটা যেহেতু ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। আমি ট্রেলো কোথাও আমি দেখি নাই, আমি কাজ করি না, অন্যরা হয়তো করছে, অন্য জায়গায় হয়তো চলে, কিন্তু আমি করি নাই। এটা আমি দেখতেছি সাবসিডিয়ারি অফ অ্যাটলাসিয়ান, এখানে লেখা আছে, এখানে তাদের ইনফরমেশনে অ্যাপ্লিকেশন হুইচ ইজ এ সাবসিডিয়ারি অফ অ্যাটলাসিয়ান, মানে সেম কোম্পানির সাবসিডিয়ারি ট্রেলো, সুতরাং খুব একটা ডিফারেন্ট হবে না। তো এটাই ওই যে প্রজেক্ট কাজ ম্যানেজমেন্ট। সেমই, আমি কাজ দুটোতেই করছি মাশাআল্লাহ, যে ইয়াতেও করছি, জিরাতেও করছি, ওইটাতেও করছি, কিন্তু ওই যখন এক্সেস এর ব্যাপারটা আসে আর কি, যেহেতু আমাদের এখন লিমিটেশন আছে 10% মানে 10%, তো সেখান থেকে ওইটাতে করলে আমার মনে হয় এই লিমিটেশনটা থাকবে না আর কি। নাইলে মূলত দুটোটা সেমই, এক্সাক্ট সেম। তাহলে তো আমরা ওইটা করতে পারি। ওইটা আমি কখনো ইউজ করিনি, আমি দেখবো ইনশাল্লাহ, ওইটা আমি দেখবো। ওইটা তো যদি হয় তাহলে তো ওইটাতেই আমরা এই সেট আপ করবো ইনশাল্লাহ। সেট আপ ঠিক আছে, আমার বাচ্চা কেন মিউটে যাচ্ছে। তো আমরা এটা দেখতে পারি, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। তো এই মনে করেন আজকের এইটাই ছিল, এতটুকুই ছিল আপনার এই আমাদের লেকচার। তো নেক্সট আপনাদেরকে যেটা বলার জন্য আমি করছি সেটা হচ্ছে যে আপনারা যে আমি বলছিলাম আগেই যে সবাই একটা একটা সাইট পিক আপ করবেন, ওইটার সবকিছু টেস্ট কেস থেকে শুরু করে সবকিছু আপনারা লিখবেন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, টেস্ট কেস লেখা, সবকিছু আপনারা করবেন। তো আপনারা এখন থেকে শুরু করবেন কি, আপনারা এখন থেকে টেস্ট কেসগুলো লেখা শুরু করবেন, ঠিক আছে? যার যার মতো আপনারা, কেউ যদি ওয়ার্ডে লিখতে চান ওয়ার্ডে লিখবেন, কেউ এক্সেলে লিখতে চাইলে এক্সেলে লিখবেন। তো এই আমরা চেষ্টা করব, আমরা যদি শেষের দিকে বলি যে সবাইকে লেখার জন্য, তাহলে সময় লাগবে অনেক বেশি, ঠিক আছে? এখন থেকে সবাই লিখবেন, টেস্ট কেসগুলো লেখা শুরু করবেন, তাহলে শেষের দিকে আপনাদের মানে প্রেসার পড়বে না। নইলে দেখা যাবে আমি যদি 2 মাস পরে বলি সবাই টেস্ট কেসগুলো লিখে জমা দেন 2 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, তাহলে দেখা যাবে একজনে 5টা দিছে বা 7টা দিছে, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবেন যে যার যার টেস্ট ওয়েবসাইটটা পিক আপ করছেন, যে যেটা ওইটা টেস্ট কেসগুলো লিখতে, ওইটা লেখা শুরু করবেন। যখন ইভেন্চুয়ালি আমরা এই টেস্ট কেসের যখন ম্যানেজমেন্ট টুলটা আমরা অ্যাভেলেবেল হবে, তখন ওখানে শুধু আপলোড করে দিবেন, সবগুলা ইম্পোর্ট করবেন বা ওখানে আবার আপলোড করে দিবেন, কপি পেস্ট করবেন, তাহলে আপনার সব টেস্ট কেসগুলো লেখা থাকবে ওখানে এবং ওগুলা আরেকজন এক্সিকিউট করতে পারবে, ঠিক আছে? আর শেষের দিকে গিয়া সবাইকে যদি বলি সবাই লেখার জন্য, আর কেউ যদি লেখা শুরুও করেন, তাহলে 5টা 7টা 10টা লিখতে পারবেন, এরপরে এইটাই লিখে জমা দিবেন। তখন দেখা যাবে এইটা তেমন একটা ভ্যালু বহন করবে না, আর তেমন একটা ভ্যালুয়েবল হবে না আপনার টেস্টিং এর জন্য। যেহেতু আমরা চাইতেছি, আমাদের টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলের এক্সপিরিয়েন্সটা একটু গ্যাদার করা,
এই জন্য এখন থেকে সবাই চেষ্টা করবেন টেস্ট কেসগুলো আপনাদের যে সাইটটা পিক আপ করছেন ওইটা টেস্ট কেসগুলা লেখা শুরু করবেন ইনশাল্লাহ। এইটা আর তো আজকের জন্য এইটাই। আর কোনো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাল্লাহ। আর আমি আজকের অ্যাটেন্ডেন্স যারা দেন নাই প্লিজ ওই লিঙ্কটাতে যান, আমি চ্যাটের মধ্যে জুমের চ্যাটে আমি লিঙ্কটা দিয়ে দিছি, ওই লিঙ্কে গিয়ে সবাই যার যার নাম আর ইমেল অ্যাড্রেসগুলো দেন যাতে আমি কম্পেয়ার করতে পারি। যদি দেখা যায় আমি আজকেরটা নিয়ে লাস্ট 2 দিনের এবং আজকেরটা নিয়ে কম্পেয়ার করে দেখব, যদি দেখা যায় মোটামুটি যারা উইনেসডে আসছে তারাই আবার সানডে আসতেছে, আমি যেটা এখন পর্যন্ত এটা ফিল করতেছি এটাই হইতেছে 2-1 জন বাদে, তাহলে আমরা চেষ্টা করব একদিনে নিয়ে নিতে ইনশাল্লাহ। সেটা ভেরি লাইকলি সানডে হবে, সানডে হলে আমার একটু সুবিধা হয়। তো ইনশাল্লাহ এইটাই আজকের এতটুকু পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। ইউসুফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল, যে বললেন যে স্ক্রামে কাজ করতে গেলে 20টা টেস্টের জায়গায় 15টা হইলো, তো কমন কোন প্রবলেম আছে যে এগুলা ফেস করতে হয় বিগিনিং এ, বা কমন সবসময় এগুলা হয়, এরকম কোন ইয়ে আছে? কমন এই প্রবলেমটা প্রথম হয় সেটা হচ্ছে যে আপনি মনে করেন প্রথম শুরু করছেন, ঠিক আছে, এখন আপনাকে এই এই 10টা এই টেস্টগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে কয়টা আছে 89, ঠিক আছে, আপনাকে এই 89টা টেস্ট দেওয়া হয়েছে যে এগুলো আপনাকে টেস্ট করতে হবে, ঠিক আছে। এখন সাধারণত মানুষ এখন ডিপেন্ড করে কোম্পানির উপরে, সাধারণত বলা হয় যে পাঁচটা টেস্ট একসাথে নিয়ে এইভাবে একটা স্টোরি আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে। আপনার এই তো আপনি যখন এইভাবে একটা স্টোরি ক্রিয়েট করবেন, ঠিক আছে, আপনি এখানে লিখবে, আপনার এখানে মনে করেন এই এখান থেকে 5টা 1 2 3 4 এই 5টা আপনি নিলেন, ঠিক আছে, নিয়ে আপনি এগুলার উপরে আপনি লিখলেন যে ইডিএমএস। তো এখানে আপনি 5টা নিলেন, ঠিক আছে, 5টা নিয়ে আপনি একটা স্টোরি ক্রিয়েট করলেন। তো এই যে আপনার এটা হচ্ছে এই 5টা, এগুলো আপনি টেস্টিং করবেন, ঠিক আছে। আর এটার জন্য আপনি নিলেন যে আপনার এখানে 3 দিন লাগবে বা 2 দিন লাগবে, ঠিক আছে। তো হয় কি প্রথমে যে প্রবলেমটা হয় সে এস্টিমেশনে প্রবলেম হয়, কারণ আপনার ধারণা আপনি এটা একদিনে অর্ধেক দিনে শেষ করতে পারবেন, কিন্তু দেখা গেল আপনি এটা টেস্টিং করতে গিয়ে দেখলেন যে এইটা ডিপেন্ডেন্সি আছে, এইটার দেখা গেছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি আছে। একটা হচ্ছে ইন্টারনাল ডিপেন্ডেন্সি, যেটা হচ্ছে যে আপনারা নিজেরা সলভ করতে পারবেন, যেটা আপনাদের এখানে আপনাদের টিমের ভিতরে মানুষ আছে যেটা হেল্প করার জন্য। কিন্তু এক্সটার্নাল ডিপেন্ডেন্সি যেটা সেটা হচ্ছে যে আপনার টিমের বাহিরে অন্য টিমের উপরে আপনি ডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল আপনার ডিবি, আপনার ডেটাবেস টিম আছে, তাদের উপর আপনি ডিপেন্ডেন্ট আছেন, অথবা আপনার এপিআই টিমের উপরে ডিপেন্ডেন্ট, এপিআই কাজ টিমের কিছু কাজ আছে যে সে আপনাকে হেল্প করতে হবে এখানে, বা সেইটা সেট আপ করে দিতে হবে, তাহলে আপনি এই টেস্টটা করতে পারতেছেন না, তখন এই এস্টিমেশনে গিয়ে প্রবলেম হয়। তো প্রথম যে প্রবলেমটা হয় এস্টিমেশনে, এই জন্য প্রথম 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রথম 2-3টা স্প্রিন্ট আপনার যাবে ওই এস্টিমেশন প্রবলেম, হয়তো আপনি আন্ডার এস্টিমেট করছেন অথবা ওভার এস্টিমেট করবেন, ঠিক আছে। আপনি ধরবেন যে আপনি 20টা করতে পারবেন, দেখা গেল আপনি 15টা করছেন, ঠিক আছে, আপনি ওভার এস্টিমেট করছেন। আবার দেখা গেল আন্ডার এস্টিমেট করছেন, আপনি ধরছেন আপনি 15টা করতে পারবেন, দেখা গেল আপনি 20টা করছেন। এইটা প্রথম হবে, কিন্তু একটা সময় 3টা-4টা স্প্রিন্টের পরে তখন আপনি বুঝে যাবেন যে আপনি এভারেজে 15টা করতে পারবেন, তখন আপনার আর এস্টিমেশনে প্রবলেম হবে না। এইটাই এস্টিমেশনের প্রবলেমটাই সাধারণত এই প্রথম দিকে হয়, কারণ আপনার ধারণা নাই যে আপনি কয়টা করতে পারবেন শুরুর দিকে, তারপরে আপনার ডিপেন্ডেন্সিও জানেন না। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন আপনি এই টেস্টটা দেখার সাথে সাথে, এই যে টেস্ট ক্যান আপলোড অ্যাটাচমেন্ট, এটা দেখার সাথে সাথে আপনি বলতে পারবেন আপনার কি কি ডিপেন্ডেন্সি আছে,
ঠিক আছে, তখন আপনার এস্টিমেশনের প্রবলেম হবে না, আপনার টেস্ট এক্সিকিউশনের প্রবলেম হবে না। তো এইটাই সাধারণত এই প্রবলেম হয়। আর এছাড়া এই আপনার এই এক্সটার্নাল যে ডিপেন্ডেন্সি গুলো থাকে এগুলোতে কিছু প্রবলেম হয়। এগুলার হেল্প পাইতে যদি স্পেশালি যদি আপনার সেম অফিসে তারা কাজ করে, সেম অফিসে থাকে, একই অফিসে যদি সবাই থাকেন, এক্সটার্নাল ডিপেন্ডেন্সি হইলেও ওইটা সলভ করা ইজি হয়। যদি আপনার ডিপেন্ডেন্সিটা এক্সটার্নাল কিন্তু এটা আপনার এই অফিসে না, আপনার জার্মানির অফিসে অথবা ওই অন্য টাইম জোনে, দেখা গেছে ওইটা ইউএসএ আছে অথবা আপনার ওই কানাডাতে অথবা অস্ট্রেলিয়াতে, অন্য টাইম জোনে হইলে তখন আপনার ডিপেন্ডেন্সিতে প্রবলেম হয়, কারণ আপনার কমিউনিকেশন। টাইম শেষ তখন তাদের কাজ শুরু। ঠিক আছে, তখন তারা একটু অনেক সময় তেমন কেয়ার করে না অথবা একটু সময় নেয় কাজ করতে, এই আর কি। জি আচ্ছা, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। আর কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নেই আজকে। ওকে, ঠিক আছে। ইসুফ ভাই, তাহলে কি বুধবারের ক্লাস হবে কি হবে না ওটা কি আপনি জানাবেন প্লিজ, নাকি সানডেতে হবে নেক্সট ক্লাস? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। আরে কি কর না অবশ্যই জানাবো। আমি যদি বুধবারে ক্লাস না নেই তাও জানাবো, নিলেও জানাবো ইনশাল্লাহ। আমি ওই গত 3 দিনের ওগুলা নিয়ে আমি ইনশাল্লাহ এই অ্যাটেন্ডেন্স নিয়ে আমি কম্পেয়ার করব, দেখবো। দেখার পরে যদি দেখি, আমি যেটা বুঝতে পারতেছি যারা এখানে আসছেন আপনারা এখন, তারা সবাই মোটামুটি উইকে আসছিলেন 2-1 জন বাদে। তো এরকম যদি হয় তাহলে আমি ইনশাল্লাহ সানডে নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আপনাদের অবজেকশন আছে সানডের ব্যাপারে? কারো যদি অবজেকশন থাকে তাহলে বলেন, এটা জানা থাকা ভালো, আমার জানলে ভালো। সানডে যদি নিয়ে আসি কোনো প্রবলেম আছে কারো? না ভাই, সানডে কোনো প্রবলেম নাই। সানডে হলে বেটার হয় ইউসুফ ভাই। সানডে হলে বেটার হয় ইউসুফ ভাই। সানডে হলে বেটার হয় ইউসুফ ভাই। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। আমি জানলাম ইনশাল্লাহ। আমি দেখি আমি সবারটা আসলে এই এই যে বললাম আপনাদেরকে, বলছি না যে একটু আগে যে ট্রেসেবিলিটি আমাদের যদি ডকুমেন্টেড থাকে তাহলে আমি বুঝলাম এই যে আমি এর আগে 2 দিন অ্যাটেন্ডেন্স নিছি, আজকে নিছি, আমি ডকুমেন্টেড আছে, আমি এখন এটা অ্যানালাইজ করতে পারবো। এটা অ্যানালাইজ করে আমি আমার একটা কনক্লুশন আসতে পারবো। এই জন্য সব। আপনার সুবিধা হয় কবে ইউসুফ ভাই? জি, বুঝি নাই মশিদ ভাই। আপনার সুবিধা হয় কবে আপনার সানডে হলে জন্য? আমার ভালো হয়, কারণ সানডে আমার বন্ধ থাকে তো। আর আপনার এই উইনেসডে কাজের পরে আপনার ক্লাসটা নেওয়া, এরপরে বাচ্চাটা একদম ছোট হচ্ছে না, মাত্র 3 মাস 3.5 মাস, নিয়ারলি 4 মাসের কাছাকাছি এখন। তো একটু প্রেসার হয়ে যায়। কিছু স্যাটারডে হলে ঠিক আছে নাকি? কারণ সানডে তো অনেক সময় মানডেতে মানুষের সকাল সকাল বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, তাড়াতাড়ি করা লাগে, সেই ক্ষেত্রে স্যাটারডে হইলেও কিন্তু খারাপ। স্যাটারডে আমিও আছি, কিন্তু সবার যেটা হয় আমি ওইটা থেকে, কিন্তু স্যাটারডে আমরা অনেক লোকই আমরা স্যাটারডেতে কাজ করি, যে অনেকেই আছে। হ্যাঁ, তাও ঠিক। স্যাটারডে আমাদের জন্য সমস্যা হয়, একটু বিজি হয়, স্যাটারডেতে কাজ থাকে ভাই, স্যাটারডেতে সম্ভব হয় না, স্যাটারডে সানডে প্রবলেম হলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখি আসলে ঠিক আছে। এটা এটা সবাই চেষ্টা করবেন, আসলে সবাইকেই একটা এফোর্ট দিতে হবে। ঠিক আছে, খালি আমি এফোর্ট দিলে হবে না, এফোর্টটা আপনাদের কাছ থেকে আসতে হবে। আমি যতই এফোর্ট দেই কোনো কাজ হবে না ইভেন্চুয়ালি, আপনারা যদি এফোর্ট না দেন। তো আমি চেষ্টা করব, আপনারা চেষ্টা করেন এফোর্ট দেওয়ার জন্য, চেষ্টা করেন ক্লাস করার জন্য। আমি জানি অনেকেই প্রথম জয়েন করছে, মনে করছে ভালো অনেক কিছু, এখনো আমার সাথে যোগাযোগ করতেছে, অনেকে বলতেছে ভাই আমি জয়েন করতে চাই। তো আসলে প্রথম এনথুজিয়াজম থাকে, ঠিক আছে, পরবর্তীতে চলে যায়। সবার সমান এনথুজিয়াজম থাকে না, মোটিভেশনটা থাকে না। তো আমাদের চেষ্টা করা উচিত সবাই আসি, যতটুকু পারি চেষ্টা করি, টেস্ট কেসগুলো লিখি, ওয়েবসাইটটা পিক আপ করি। তো দেখা যাবে একটা সময় আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন। যখন আপনি পুরো সিস্টেমটা সম্বন্ধে ফ্যামিলিয়ার হয়ে যাবেন, তখন দেখবেন আপনাকে ইন্টারভিউতে যখন প্রশ্ন করবে আপনি ঠাস ঠাস করে মাথায় চলে আসবে, আপনাকে কিছু শিখিয়ে দিতে হবে না, কারণ আপনার মাথায় অটোমেটিক আসবে। আর ওইটাই তারা খুঁজে, যে আপনার মাথায় আসতেছে কিনা। আর ওইভাবে যদি আসে তাহলে আপনাকে ইন্টারভিউতে ইনশাল্লাহ আপনি আর ইনশাল্লাহ আশা করবো বা আশা থাকবে যে আপনারা পাবেন। তো ইনশাল্লাহ আসেন, দেখি আমরা সবাই এফোর্ট দেই ইনশাল্লাহ। আমিও চেষ্টা করব, দেখি আমি আসলে অ্যাটেন্ডেন্সটা মিলে দেখি, যদি হয় তাহলে সানডে ইনশাল্লাহ নিব। আর যারা যারা মিস করবেন আমি চেষ্টা করব সবাইকে যতটুকু পারি হেল্প করা, ইনশাল্লাহ আমার এটা টার্গেট থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ওই
আমি জাস্ট ইমেলটা দিয়েছি, মানে আমি নামটা লিখতে পারিনি, ওখানে এডিট করার কোনো অপশন পাইনি। তো হ্যাঁ আপনি অসুবিধা জাস্ট নাই, চ্যাট আমি বক্সে এখান থেকে সবার যারা যারা নাম ওখানে লিখতে পারেন নাই সবাই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন চ্যাট বক্সে, আমি এটা ইনশাআল্লাহ অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আজকে এখানে ওকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।